তো আজকে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। এটার নাম হচ্ছে আমাদের চলতদ্বীপ। চলতদ্বীপ হচ্ছে আপনাদের সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। তো এইখানে আপনার পড়াশোনার অনেক কিছু আছে। এখানে হচ্ছে মেইনলি প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে অনেক। তো প্র্যাকটিস বেশি বেশি করতে হবে এই চ্যাপ্টারটা। আচ্ছা, তো এই চ্যাপ্টারের প্রথম কিছু অংশ আমরা হচ্ছে 9-10 পড়ে আসছিলাম। 9-10 আমরা তুল্যরোধ বের করছি, তারপর হচ্ছে বিভব নিয়ে কিছু কাজ কারবার করছি। এখানে সেসব জিনিসপত্র আছে হালকা পাতলা। তো সেগুলো একটু হাই লেভেলের জিনিসপত্র হচ্ছে বলবো, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে এখানে আমরা তাপের সাথে কারেন্টের কি সম্পর্ক সেটা দেখব। তো তাপের সাথে কারেন্টের সম্পর্ক বলতে আসলে কি বোঝাচ্ছি, মানে ধরেন হচ্ছে আপনি কেটলিতে বা হচ্ছে হিটারে পানি গরম করতেছেন, ঠিক আছে? তো এই হিটারটা হিট পাচ্ছে কোত্থেকে? অবশ্যই কারেন্ট থেকে। তো কারেন্ট থেকে যে আমাদের তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, কি পরিমাণ কারেন্ট দিলে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, বা কতক্ষণ ধরে তাপ দিলে আমার কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এই সম্পর্কটা দেখাইছে হচ্ছে আমাদের জুল সাহেব, ঠিক আছে? তো জুল সাহেব তাপের সাথে কারেন্টের সম্পর্ক নিয়ে তিনটা সূত্র দিয়েছে। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, ঠিক আছে? তো এই তাপটাকে আমরা হিট বলতে পারি। এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এইচ মিন্স হচ্ছে হিট। তো জুল বলছে হচ্ছে যে এই তাপ আমাদের তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। মানে হচ্ছে একটা হিটারের ভিতর কি থাকে, একটা কয়েল থাকে যেটা হচ্ছে উত্তপ্ত হয়, ঠিক আছে? বা হচ্ছে আপনারা যখন নরমাল হচ্ছে পেঁচানো হিটারগুলো দেখেন, পেঁচানোর যে হিটারটা, এটার মধ্যে কি থাকে, ভিতরে কয়েল থাকে একটা ওরকম পেঁচানো। তো সেটার মধ্যে সে আপনি যখন কারেন্ট প্রবাহিত করেন সেটা হচ্ছে উত্তপ্ত হয়ে সেইটা অন্য জিনিসকে উত্তপ্ত করে, ঠিক আছে? তো এইখানে এই তাপ কোত্থেকে আসতেছে? কারেন্ট থেকে আসতেছে। তো আমাদের জুল সাহেব দেখাইতে হচ্ছে এই তাপ যে উৎপন্ন হচ্ছে হিটারে, এটা আমাদের তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক হয়। তারপরে দ্বিতীয় সূত্র বলতে হচ্ছে আমাদের ওই কয়েলটা বা হচ্ছে যার মধ্যে দিয়ে আমি বিদ্যুৎ প্রবাহিত করতেছি তার যে রোধ, তার রোধের সমানুপাতিক, ঠিক আছে? আর এইটি হচ্ছে আমাদের সময়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, হচ্ছে রোধ, হচ্ছে সময়। মানে হচ্ছে আপনি যত বেশি সময় ধরে কারেন্ট প্রবাহিত করবেন তত বেশি সময় ধরে হচ্ছে তত বেশি হচ্ছে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? প্রথম দিকে আমরা কি দেখি, হিটারটা খুব বেশি গরম না, আস্তে আস্তে যত আমরা তাপ দিতে থাকি তত কি হয়, আমাদের তাপ বাড়তে থাকে। আচ্ছা, তো এখন এই যে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস যদি আমরা একসাথে দেখি, জে ইন্টু আর স্কয়ার টি, এখানে জে হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক। এসআই এককে এই ধ্রুবকটার মান, এসআই এর মান হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে 1। আর যদি আমরা ক্যালোরি এককে নেই বা সিজিএস এককে নেই, তাহলে এই ধ্রুবকের মান তার হচ্ছে 4.2, ঠিক আছে? আচ্ছা, এইখানে নরমালি যেহেতু এসআই এককে আমাদের জে এর ভ্যালু হচ্ছে 1, তো আলটিমেটলি এখান থেকে আমরা যদি এসআই ইউনিটে সূত্রটা লিখি, আই স্কয়ার আর টি থাকে শুধু, ঠিক আছে? আচ্ছা, তো এই তাপটাই কিন্তু আমরা আউটপুট হিসেবে পাচ্ছি, ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখেন, আপনি কোনো কিছুর তাপমাত্রা যদি বাড়াইতে চান তাহলে কি করতে হবে? কোনো কাজ করতে হবে, কারণ তাপ কি এক ধরনের শক্তি। এই শক্তির যোগান দিতে হচ্ছে, এই শক্তির যোগান কে দিচ্ছে? আমাদের কারেন্ট দিচ্ছে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, আপনি তো তাপ দিচ্ছেন হচ্ছে হিটারটাকে, ঠিক আছে? আর হিটার পানিটাকে গরম করতেছে, ঠিক আছে? তার মানে দেখেন যে
হিটার থেকে পানিতে তাপ শক্তি সঞ্চারিত হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এই জিনিস পড়ছিলাম ছোটবেলায়, কৃতকাজ সমান সমান হচ্ছে ব্যয়িত শক্তি, ঠিক আছে। তো এইখানে কি হচ্ছে, আপনার তাপ কিন্তু একটা শক্তি। তো এই যে শক্তিটা আপনি পাচ্ছেন, এটা কি করতে কাজে লাগতেছে, আমাদের পানিটা গরম করতে কাজে লাগতেছে, ঠিক আছে। তাইলে খেয়াল করে দেখেন, এই কৃতকাজটাকে আমরা কি বলতে পারি, ডাব্লিউ বলতে পারি বা ওয়াট বলতে পারি। আর এই শক্তিটা আমাদের হিট, যতটুকু আমরা পাইছিলাম, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছিলাম। তাইলে আমরা ডাব্লিউ সমান সমান এইচ লিখতে পারি। মানে আমাদের টোটাল কৃতকাজ কি হবে, এইচ এর সমান, যেটা হচ্ছে আমাদের আই স্কয়ার আর টি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র লিখতে পারি। আসেন আমরা দেখি। তো এই চ্যাপ্টারে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মোস্ট অফ দা কোশ্চেন আসে। এইখানে দেখেন, আমাদের কাজ সমান সমান হচ্ছে শক্তি সমান সমান আই স্কয়ার আর টি, আমরা এই জিনিস পাইলাম। তো আমরা যদি হচ্ছে ক্ষমতা বের করতে চাই, ক্ষমতা কি আমরা জানি, E সমান সমান হচ্ছে W বাই T। তো W এর ভ্যালুটা যদি এখান থেকে বসাই দেই, আই স্কয়ার আর টি বাই টি, বা হচ্ছে আই স্কয়ার আর, ঠিক আছে। আবার দেখেন, এই যে এই আই স্কয়ার আর টি, এইটাকে কিন্তু আমরা আরো অনেক ভাবে লিখতে পারি। আমরা ছোটবেলায় এই সূত্র করছি, আই সমান সমান হচ্ছে ভি বাই আর। তো আই এর জায়গায় যদি ভি বাই আর লিখে দেই, তাহলে হচ্ছে ভি স্কয়ার বাই আই আর স্কয়ার, যে স্কয়ার আছে, ঠিক আছে। ভি স্কয়ার বাই আর টি, বা এখানে দেখা যায় হচ্ছে আর চলে যাবে ভি স্কয়ার বাই আর ইনটু টি। অথবা দেখেন, আমি যদি এই আই স্কয়ার আর টি কে এভাবে লিখি, দুইটা আই কে জাস্ট হচ্ছে আলাদা করে লিখলাম, ঠিক আছে। তো আমাদের আই আর, দেখেন ভি সমান সমান আই আর লেখা যায়। তো আমি এখানে ভি আই টি এটাও লিখতে পারি। ঠিক আছে। তো এইখানে আমাদের দেখেন, তাহলে আমরা কাজ সমান সমান কি কি পাইলাম, ভি স্কয়ার বাই আর ইনটু টি সমান সমান হচ্ছে ভি আই টি। তো যখন হচ্ছে আপনার যেই ডাটা দেওয়া থাকবে কোশ্চেনে, আপনার সেই অনুযায়ী সূত্রটা ইউজ করতে হবে। ধরেন আপনার কাছে ভোল্টেজ দেওয়া নেই, তখন আপনি কি করবেন, এই কারেন্ট আর রোধ নিয়ে কাজ করবেন। যদি আপনার কারেন্ট দেওয়া না থাকে, তখন হচ্ছে ভোল্টেজ আর রোধ নিয়ে কাজ করবেন। যদি রোধ দেওয়া না থাকে, তাহলে কি করবেন, কারেন্ট আর ভোল্টেজ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো এইখানে ঠিক সেম ভাবে সবগুলাকে যদি আমরা টি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, সবগুলার ক্ষমতা পেয়ে যাব। আমাদের ভি স্কয়ার বাই আর ভি আই, জাস্ট হচ্ছে এটাকে টি দিয়ে ভাগ করলাম, ভি স্কয়ার বাই আর থাকে, এটাকে টি দিয়ে ভাগ করলাম, ভি আই থাকে, ঠিক আছে। আমরা পি সমান সমান ভি আই, এটা হচ্ছে 19 দেখে আসছিলাম, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে সেটা আসছে। আচ্ছা, তো এরপরে আমাদের এই চ্যাপ্টারের এই টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো এইখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে আমাদের কিছু অঙ্ক থাকে। সেটা হচ্ছে আমরা 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট বা 1 বিওটি, এই জিনিসগুলোর নাম শুনছি 90 থাকতেই। তো এই জিনিসগুলো দিয়ে আসলে কি বোঝায়, এটা হচ্ছে আমাদের শক্তির একক, মাথায় রাখতে হবে। এটা অবশ্যই ক্ষমতার একক না, কিলোওয়াট দেখে হচ্ছে ক্ষমতার একক বললে ভুল হবে। এখানে কিন্তু আমাদের শুধু কিলোওয়াট নেই, কিলোওয়াটের সাথে সময় গুণাকারে আছে। তো এটা কতটুকু শক্তি আসলে মিনিং করতেছে, সেটা আসলে আমরা একটু দেখি। তো 1 কিলোওয়াট আওয়ার, এটা বোঝায় হচ্ছে 1 কিলোওয়াট ইনটু 1 আওয়ার। 1 কিলোওয়াটকে আমরা 1000 ওয়াট লিখতে পারি, আর 1 আওয়ারকে আমরা 3600
সেকেন্ড লিখতে পারি, ঠিক আছে। তো এইখানে আমরা টোটাল 3600 আর 3 শূন্য ওয়াট সেকেন্ড লিখতে পারি, ঠিক আছে। এখন ওয়াট সেকেন্ড এটা আসলে কি, দেখেন আমরা W সমান সমান হচ্ছে PT করছিলাম, বা হচ্ছে P সমান সমান হচ্ছে W/T করছিলাম। এই W টাকে এক পাশে রাখলে এটা পাই আমরা। তো শক্তির একক জুল, ক্ষমতার একক ওয়াট, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে দেখেন যে সমান সমান WS পাচ্ছি আমরা, বা এই জুল হচ্ছে আমাদের ওয়াট সেকেন্ডের সমতুল্য, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা বদলে কি রাখা যায়, এত জুল, ঠিক আছে। তো আমাদের 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট, এটা সমান সমান হচ্ছে আমাদের 36 লক্ষ সম্ভবত। এটা কিভাবে লেখা যায়, 3.6 × 10⁶। আচ্ছা, এরপরে আমাদের টপিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এটার উপর কিছু অঙ্ক করি, অঙ্ক না করলে আমাদের ঝামেলা লেগে যাবে। আচ্ছা, আমাদের একটা অঙ্ক হচ্ছে এরকম যে 50 ওহম রোধের মধ্য দিয়ে যদি আমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট 100 সেকেন্ড চালনা করি, আমাদের জিজ্ঞেস করছে যে 0 ডিগ্রি তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা আছে। আচ্ছা, তো আমাদের জিজ্ঞেস করতে হচ্ছে যে 50 ওহম রোধের মধ্য দিয়ে আমি 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 100 সেকেন্ড চালনা করলে 0 ডিগ্রি তাপমাত্রার কতটুকু পানির পরিমাণ, পানির তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রিতে পৌঁছাবে। মানে হচ্ছে ধরে নেন হচ্ছে আপনার কাছে একটা পাতিল আছে, সেটার মধ্যে আপনি কিছু পানি নিলেন, ঠিক আছে। তো এই তার মধ্যে আপনি একটা হিটার, ধরে নেন এটা হচ্ছে আমাদের হিটারটা, এটার সাথে আমাদের কারেন্টের লাইন আছে। এখন আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে এই হিটারটার মধ্যে আমি 50 ওহম রোধ দিছি, বা হচ্ছে এই হিটারটার রোধ হচ্ছে 50 ওহম, তার মধ্যে আমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছি, সেটা কতক্ষণ, 100 সেকেন্ড, ঠিক আছে। তো আমাদের বলতে হচ্ছে যে এই পানিটার তাপমাত্রা ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আর এইটাকে আমি চাই হচ্ছে 100 ডিগ্রিতে নিতে। তাইলে এই কাজ করে মানে হচ্ছে এখানে 100 সেকেন্ড বিদ্যুৎ প্রবাহিত করে আমি কতটুকু পানিকে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিতে পারবো, ঠিক আছে। তো এইখানে খেয়াল করে দেখেন আমাদের এই যে এইখানে ব্যাপারটা চলে আসতেছে, এখানে আমাদের ছোটবেলায় আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, Q সমান সমান হচ্ছে ms ডেল থিটা।
এটা কি ছিল? এটা ছিল হচ্ছে পানির তাপমাত্রা পরিবর্তনে প্রয়োজনীয় শক্তি। ঠিক আছে, এই কি ছিল আমাদের প্রয়োজনীয় তাপ বা প্রয়োজনীয় শক্তি। এই এম হচ্ছে আমাদের পানির ভর বা যেটাকে আমরা চেঞ্জ করতেছি, বস্তুর ভর, যে বস্তুর তাপমাত্রা আমরা পরিবর্তন করতেছি। এই এস ছিল হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, আর এই থিটা হচ্ছে আমরা কতটুকু তাপমাত্রা পরিবর্তন করতেছি। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন আমাদের প্রয়োজনীয় শক্তি কিউ ছিল। এইখানে এই প্রয়োজনীয় শক্তিটা কেন লাগতেছে? পানির তাপমাত্রা বৃদ্ধি করতে লাগতেছে, বা পানিকে আমি যতটুকু তাপ সাপ্লাই দিচ্ছি সেইটুকু আমাদের এই প্রয়োজনীয় শক্তি। ঠিক আছে, তো এখন দেখেন এই প্রয়োজনীয় শক্তিটা কোত্থেকে আসতেছে? অবশ্যই হচ্ছে আমাদের কারেন্ট থেকে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, তো কারেন্ট থেকে যে পরিমাণ শক্তি আসতেছে সেটাকে আমরা একটু আগে কি বলছিলাম? ডাব্লিউ বলছিলাম না? তাইলে আমরা বলতে পারি না যে আমাদের এই কিউ বা হচ্ছে এই শক্তিটা যোগান কে দিচ্ছে? কারেন্ট দিচ্ছে। বা হচ্ছে কিউ আলটিমেটলি কি হচ্ছে? ডাব্লিউ সমান হচ্ছে, কারণ কারেন্ট যে পরিমাণ শক্তির যোগান দিচ্ছে সেই শক্তিটা এটা হচ্ছে আমাদের এই পানির মধ্যে যাবে, পানির তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগবে। ঠিক আছে, হ্যাঁ, 1 কিলোওয়াট আওয়ার 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 হবে। আচ্ছা, এখন তাইলে খেয়াল করে দেখেন আমরা কি লিখতে পারি। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কিন্তু পানির আপেক্ষিক তাপ দেওয়া নেই, এটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, তো এটা দিয়ে আসলে কি বোঝায় মাথায় রাখবেন? আপেক্ষিক তাপ মানে হচ্ছে কোনো বস্তু কতটুকু তাপ ধরে রাখতে পারে, বা হচ্ছে কত দ্রুত তাপ কত বেশি তাপ ধরে রাখতে পারে বা কত কম তাপ ধরে রাখতে পারে সেটার একটা পরিমাপ। ঠিক আছে, তো এইটাকে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাও বলে। ঠিক আছে, তো ব্যাপারটা আসলে কি আমরা যদি একটু বুঝি, যে ধরেন আপনি চুলায় পানি গরম করলেন, পানি ফুটাইলেন, এখন এই পানিটা ফোটানোর পরে আপনি যদি চুলা থেকে নামায় রেখে দেন পাশে, পানির তাপমাত্রা কমতে কিন্তু বেশ খানিকটা একটু সময় নিবে। ঠিক আছে, আর আপনি হয়তো অবশ্যই হচ্ছে ঝালাই দিতে দেখছেন, অনেক সময় হচ্ছে বাসা বাড়ি যখন বানায় তখন জানলার ঝালাই গাছ করে। ঠিক আছে, তো দেখবেন হচ্ছে সেই জিনিসগুলো যখন লোহাগুলা গলায় সাথে সাথে কিন্তু জিনিসটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো এইখানে কি হচ্ছে, দুইটা পদার্থের তাপ ধরে রাখার ক্ষমতাটা ভিন্ন। ঠিক আছে, তো এই পরিমাপটাই হচ্ছে আমাদের এই আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা প্রকাশ করে। এক এক পদার্থের তাপ ধরে রাখার ক্ষমতা ভিন্ন, আর যার তাপ ধরে রাখার ক্ষমতা বেশি তার তাপমাত্রা বাড়াইতে কি করতে হবে? আমাদের বেশি তাপ দিতে হবে, কারণ সে ধরে রাখতেছে বেশি, তার ধরার ক্ষমতা আছে বেশি। আর যার তাপ ধারণ ক্ষমতা কম, মানে সে তাপ ধরে রাখতে পারতেছে না, তার তাপমাত্রা বাড়াইতে কিন্তু আমাদের বেশি তাপ দিতে হবে না, কারণ আপনি যার তাপ দিবেন সে কিন্তু আর ধরে রাখবে না, বা সে কিন্তু সেভ করতে পারবে না, নিজের মধ্যে নিতে পারবে না, সে কিন্তু তার তাপমাত্রা বাড়িয়ে ফেলবে। ঠিক আছে, তো পানির তাপমাত্রা অনেক বেশি, 4200 জুল পার কেজি পার কেলভিন। এটার মানে বোঝা হচ্ছে যে 1 কেজি পানির তাপমাত্রা যদি আপনি 1 কেলভিন বাড়াইতে চান, তাহলে আপনার 4200 জুল শক্তি দিতে হবে তার মধ্যে। আর নরমালি সীসার বা হচ্ছে এইসব ধাতব বস্তুর তাপ ধারণ ক্ষমতা কম থাকে, সম্ভবত সীসারটা 600 বা 300 এরকম কিছু হবে, মনে নেই ঠিক। তো এইটা তার চেয়ে অনেক কম। দেখেন 600 জুল বা 300 জুল যেটাই হোক, ধরে নিলাম আমরা 600 জুল পার কেজি পার কেলভিন। তার মানে কি আমাদের সীসার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে মাত্র 600 জুল লাগতেছে, যেখানে হচ্ছে পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে আমাদের 4200 জুল পরিমাণ শক্তি লাগতেছে। ঠিক আছে, তো এইখানে দেখেন আমাদের কি কি ডাটা দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে θ1 বা হচ্ছে এটা আমাদের আদি যে তাপমাত্রা, আর এটা হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা। আমাদের টাইম দেওয়া আছে, রোধ দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বের করতে বলতে হচ্ছে কতটুকু পানি, বা হচ্ছে ম্যাস বের করতে হবে।
ঠিক আছে, আচ্ছা এখানে কারেন্টটা দেওয়া আছে। তো দেখেন আমরা সমান সমান একটু আগে লিখলাম যে কিউ সমান সমান হচ্ছে ms ডেল থিটা, এই কিউ কে আমরা আবার লিখতে পারি হচ্ছে w। ঠিক আছে, এই w কে আমরা একটু আগে লিখছিলাম হচ্ছে i স্কয়ার rt, আর কিউ সমান সমান হচ্ছে ms ডেল থিটা। তো i স্কয়ার rt, এখানে দেখেন i এর ভ্যালু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, r এর ভ্যালু হচ্ছে 50, t এর ভ্যালু কত 100 সেকেন্ড, m এর ভ্যালু আমরা জানি না, পানির তাপ ধারণ ক্ষমতা হচ্ছে 4200 জুল, যেটা আমরা লিখলাম। আর হচ্ছে এই ডেল থিটা, এখানে আমাদের পরিবর্তন হচ্ছে 100, 0 থেকে 100 তে নিয়েছি, সেটা আমাদের পরিবর্তন 100 মাইনাস 0 বা আলটিমেটলি 100ই থাকতেছে। ঠিক আছে, তো সেখান থেকে জাস্ট হচ্ছে আমরা ভরটা বের করব। আচ্ছা, সীসার হাতে ঠিক 300 জুল পাচ্ছে, ঠিক আছে। এখন এই হচ্ছে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট। আমাদের এই এমএস ডেল থিটা এটা খুবই ইউজ করতে হয়, অনেক অঙ্কে এই জিনিসটা থাকে, এটা দিয়ে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, হ্যাঁ এটাই অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু জিনিসপত্র দেখিয়েছে 19 যেগুলো হচ্ছে আমাদের দরকার খুবই। একটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য, এটা যদি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার পড়া, বাট এটা সব জায়গায় লাগবে আসলে। তড়িৎ প্রাবল্য এটাকে আমরা হচ্ছে নরমালি ই দিয়ে প্রকাশ করি। তড়িৎ প্রাবল্য আসলে কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে যে আপনি 1 কুলম্বের চার্জের উপর যে ফোর্স, সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রাবল্য। মাথায় রাখবেন, প্রাবল্য আর ফোর্স আলাদা কিছু না। আপনি যে কোনো চার্জের জন্য যেটাকে ফোর্স বলতেছেন, 1 কুলম্ব চার্জ হলে সেটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলতেছি। ঠিক আছে, তো ব্যাপারটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন। ধরেন আপনার কাছে একটা পজিটিভ চার্জ আছে, তো তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্র আসলে কি? যে সে কোন এরিয়া পর্যন্ত আরেকটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতেছে। যেমন যদি আপনি চুম্বকের কথা চিন্তা করেন, চুম্বক একটা এরিয়া পর্যন্ত অন্য চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেরকম একটা এরিয়া হচ্ছে আমাদের চার্জের ক্ষেত্রে সেম জিনিস। তো আমরা হচ্ছে একটা ধনাত্মক চার্জ থেকে বলরেখা কিভাবে বের হয়? বাইরের দিকে বের হয়।
আচ্ছা, তো এখানে মাথায় রাখতে হবে যে এই বলরেখাগুলো দিয়ে হচ্ছে আমরা প্রাবল্যের পরিমাণ বা প্রাবল্যের কি পরিমাণ শক্তি আছে সেই জিনিসটা প্রকাশ করি। মানে প্রাবল্যের তীব্রতা বলতে পারেন এক হিসেবে। যেমন ধরেন হচ্ছে আপনারা কি বলে এটাকে, আচ্ছা দেখেন এখানে প্রথমে আমরা ধরেন একটা চার্জকে ধরেন হচ্ছে 10 কুলম্ব, 10 কুলম্বের একটা চার্জকে আমি এখানে নিয়ে আসলাম তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে। এতটুকু হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। 10 কুলম্বের চার্জে যদি আমি চার্জকে তড়িৎ ক্ষেত্রতে নিয়ে আসি, মানে হচ্ছে এখানে আমি চার্জটা নিয়ে আসলাম, তাহলে কি করবে, এই চার্জটা তাকে বিকর্ষণ করবে, কারণ হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে। তো 10 কুলম্বের জন্য কি পরিমাণ বিকর্ষণ করবে, আমরা হচ্ছে এই সমান হচ্ছে 1/4πε0 q1 q2 বাই d স্কয়ার, এরকম সূত্র করছিলাম আমরা, করছিলাম হচ্ছে এরকম, এটাকে আমরা c ধরতাম, ঠিক আছে। তো ধরে নেন হচ্ছে আপাতত এটা একটা কনস্ট্যান্ট, এটা বোঝার দরকার নেই আপাতত, বা c ধরে করতে পারেন, সমস্যা নেই। তো q1 q2 বাই d স্কয়ার, ঠিক আছে। তো আমাদের q1 আর q2, এখানে q1 কি আর q2 কি, এখানে একটা চার্জ ছিল এখানে আর একটা ছিল এখানে, মাথায় রাখতে হবে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে q1, এটা হচ্ছে q2, এখানে একটা চার্জ হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, আরেকটা চার্জকে আমরা তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে নিয়ে আসছি, ঠিক আছে। তো এইখানে q2 চার্জকে যখন আমি এখানে নিয়ে আসছি তখন আমাদের ফোর্সের ভ্যালু হচ্ছে এরকম, ঠিক আছে। তাইলে আমি যদি q2 চার্জকে নিয়ে আসলে ফোর্সের ভ্যালু হয় হচ্ছে c q1 q2 বাই d স্কয়ার। তাইলে 1 কুলম্ব চার্জকে যদি আমি নিয়ে আসি তাহলে ফোর্স কত হবে, বল দেখি, q2 দিয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে c q1 বাই d স্কয়ার বা f বাই q2, ঠিক আছে। তো এইখানে মাথায় রাখবেন q2 চার্জ যদি আমি বাইরে থেকে নিয়ে আসি তাহলে আমাদের বলের পরিমাণ দাঁড়াচ্ছে এরকম, যদি 1 কুলম্বের চার্জ নিয়ে আসি তাহলে আমাদের বলের পরিমাণ দাঁড়াচ্ছে এরকম। তো এই যে 1 কুলম্ব চার্জ আনলে আমাদের যে পরিমাণ বল সেটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ প্রাবল্য বা E, ঠিক আছে। তো আলটিমেটলি দেখেন E সমান হচ্ছে F বাই Q লিখতে পারতাম আমরা, মাথায় রাখবেন এই দুইটা সূত্রের মধ্যে Q2 আছে এই সূত্রে আর Q1 আছে হচ্ছে এই সূত্রে, মানে কি, মানে হচ্ছে E সমান হচ্ছে c q1 বাই d স্কয়ার সমান হচ্ছে f বাই q2। এখন কোনটা q1 q2 আর কোনটা q2 সেটা কিন্তু আপনার একটু আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতা একই, মানে দুইটা ভিন্ন না হয় জিনিস একই। আচ্ছা, E সমান হচ্ছে c q1 বাই d স্কয়ার আর এটা হচ্ছে f বাই q2। তো এইখানে কোনটা q1 আর q2 সেটা একটু খেয়াল রাখবেন অবশ্যই, মাথায় রাখবেন যখন আপনি এই সূত্র ইউজ করতেছেন বা 1/4πε0 q1 বাই d স্কয়ার, তখন এই q1 টা হচ্ছে এখানে যে চার্জটা থাকবে সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র যে চার্জটা সৃষ্টি করছে, বা এটাকে লিখে দেন হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, বা হচ্ছে আমরা যেটা যে চার্জটা স্থির আছে বলতে পারেন, যেটাকে আমরা বাইরে থেকে নিয়ে আসিনি, এটা কিন্তু এখানে স্থির ছিল আর এই চার্জটাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, যেটা আমাদের এখানে স্থির ছিল সেটা ছিল আমাদের তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, যেটাকে আমরা q1 বলছি। আর যখন আপনি f বাই q লিখবেন তখন এই qটা হচ্ছে আপনি বাইরে থেকে যে চার্জটা নিয়ে আসছেন, ঠিক আছে। তো মাথায় রাখবেন যখনই আপনার কোনো কোশ্চেনে তড়িৎ প্রাবল্য বের করতে বলবে, কোন বিন্দুতে ধরেন হচ্ছে আপনাকে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বললো, তো আপনি ধরে নেবেন হচ্ছে আপনি এই বিন্দুতে একটা 1 কুলম্বের চার্জ নিয়ে আসছেন, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, যে কোনো বিন্দুতে যদি আপনাকে প্রাবল্য বের করতে বলে আপনি জাস্ট মাথায় রাখবেন যে আমি ওই বিন্দুতে একটা 1 কুলম্বের চার্জ নিয়ে আসছি, এরপরে ঘটনা কি হবে সেই অনুযায়ী আমি ডিসিশন নেব, ঠিক আছে। তো আমাদের f বাই q2 এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন এই গেল হচ্ছে আমাদের প্রাবল্যের কনসেপ্ট। তো বিভবটা আসলে কি, তো আমরা হচ্ছে নরমালি বিভব শক্তি বলতে যেটা বুঝি
একটা বস্তুকে যদি আপনি মহাকর্ষী বিভব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা বস্তুকে যদি আপনি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠান তার মধ্যে হচ্ছে একটা কাজ করার ক্ষমতা তৈরি হয়, যেটাকে আমরা বিভব শক্তি বলতেছি। ঠিক আছে, যেটাকে আমরা mgh দিয়ে প্রকাশ করতাম, বিভব শক্তি। তো এখন ঠিক সেম জিনিস, এই mgh টা কেন তৈরি হয়েছে সেটার দিকে একটু খেয়াল করেন। এই mgh টা তৈরি হয়েছে আমি যখন ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরে উঠাচ্ছি, ধরে নেন হচ্ছে এটা আমাদের টেবিল, আমি এটাকে নিয়ে আসছি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো আমাদের এইটাকে উপরে তুলতে অভিকর্ষের বিরুদ্ধে কিছু কাজ করতে হয়েছে। ঠিক আছে, কারণ অভিকর্ষ তারে কই টানতেছে, নিচের দিকে টানতেছে ফোর্স, আর আমি সরণ ঘটাইছি কোথায়, উপরের দিকে। তো আমাদের ফোর্স যেদিকে সরণ হচ্ছে তার বিপরীত দিকে, তো আমাদের কাজের পরিমাণ কি হচ্ছে, অভিকর্ষের জন্য কাজ কি নেগেটিভ না, কারণ হচ্ছে আমাদের cos 180 ডিগ্রি, আমরা হচ্ছে w সমান h cos থিটা করছিলাম। ঠিক আছে, তো আমাদের এটা ছিল হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যে মধ্যবর্তী কোণ কি সেটা। তো আপনার অভিকর্ষণ টানতেছে নিচের দিকে, আপনি বস্তুটাকে উঠাইছেন উপরের দিকে, তো অভিকর্ষের জন্য জিনিসটা কি ঋণাত্মক দিকে গেছে না, যেদিকে ফোর্স প্রয়োগ করছে তার বিপরীত দিকে গেছে। তো আলটিমেটলি এখানে আমরা মাইনাস mg h লিখতে পারি। এই f সমান হচ্ছে mg আর h সমান h। তো আমরা এই h টাকে হচ্ছে h দিয়ে লিখি আলটিমেটলি মানে উপরের দিকে সরণ বোঝানোর জন্য। ঠিক আছে, তো দেখেন এই যে তার যে বিপরীত কাজটা সেটাই কিন্তু আমাদের এই বস্তুর মধ্যে সঞ্চিত হয়েছে। ঠিক আছে, তো ঠিক সেম ভাবে ধরেন আপনি বাইরে থেকে একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসলেন। ঠিক আছে, আমরা একটা তড়িৎ ক্ষেত্র আঁকি, ধরে নেন হচ্ছে বাইরে থেকে একটা চার্জকে আপনি তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসলেন, এই পয়েন্টটাতে নিয়ে আসলেন। এখন যখন আপনি চার্জটাকে এখানে নিয়ে আসছেন তখন কিন্তু তো আপনি কিন্তু তার বলের বিপরীতে কাজ করছেন। ঠিক আছে, তাইলে তার মধ্যে একটা কাজ করার শক্তি তৈরি হবে। ঠিক সেম ভাবে সে টানতেছিল এদিকে, আপনি তার বিপরীত দিকে নিয়ে গেছেন, তার মধ্যে একটা কাজ করার ক্ষমতা তৈরি হয়েছে বা শক্তি তৈরি হয়েছে, তার মধ্যে একটা শক্তি জমা হয়ে রয়েছে। ঠিক সেম ভাবে সে এই পজিটিভ চার্জটাকে ঠেলতেছে বিপরীত দিকে, কিন্তু আপনি নিয়ে আসছেন কি আরো কাছাকাছি। তো আমাদের এই চার্জটার মধ্যে কি একটা কাজ করার শক্তি জমা হচ্ছে। এই যে এই শক্তিটা জমা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে বিভব। ঠিক আছে, তো এই টোটাল ব্যাপারটাকে আমাদের কি বলে, আচ্ছা বলতেছি, এই টোটাল ব্যাপারটাকে বলা হয় হচ্ছে, আমরা যেটা হচ্ছে সংজ্ঞায় পড়ছিলাম, অসীম থেকে এক কুলম্বের একটি চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে হচ্ছে আমরা বিভব বলি। মেইন থিমটা হচ্ছে এরকম যে আপনি যখন তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে একটা চার্জকে নিয়ে আসতেছেন তখন এই তড়িৎ ক্ষেত্রটারে বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে, আপনি এখানে নিয়ে আসলে তার বলের বিপরীত দিকে সরানো হচ্ছে, মানে হচ্ছে তার এই চার্জটার মধ্যে একটা শক্তি জমা হচ্ছে। ঠিক আছে, এই শক্তিটাই হচ্ছে তার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হচ্ছে। আর অসীম বলতে কি বোঝায়, অসীম বলতে বোঝা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র থেকে বেশ অনেকটা দূরে, রিলেটিভলি। অসীম বলতে আসলে তেমন কিছু নেই, আমরা সাপেক্ষে চিন্তা করি, যেমন ধরেন একটা পিঁপড়ার সাপেক্ষে হচ্ছে বাংলাদেশটা অসীম। ঠিক আছে, তো আলটিমেটলি দেখেন আমরা যদি এইখানেও আমাদের ওই যে আগের জিনিসপত্র, আমরা যদি কিউ পরিমাণ চার্জ নিয়ে আসতাম তাহলে আমাদের টোটাল কি পরিমাণ কাজ হতো, ডাব্লিউ পরিমাণ কাজ হতো। আমরা ধরে নেন হচ্ছে এখানে কিউ পরিমাণ চার্জ ছিল, আমি কিউ পরিমাণ চার্জটা এখানে নিয়ে আসছি, তো কিউ পরিমাণ চার্জ যদি আমি এখানে নিয়ে আসি আমাদের ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে, এই কাজ তার মধ্যে শক্তি হিসেবে জমা থাকবে। ঠিক আছে, তো আমি কিউ পরিমাণ চার্জের জায়গায় যদি 1 কুলম্ব চার্জ নিয়ে আসি তাহলে কি হবে, ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হবে। এই ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজটাকে আমরা হচ্ছে একটা বিশেষ নাম দেই, সেটা হচ্ছে আমাদের বিভব। ঠিক আছে, তো ভি সমান সমান হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ডাব্লিউ বাই কিউ, বা ডাব্লিউ সমান সমান হচ্ছে ভি কিউ। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র।
আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি বিভবের ব্যাপার স্যাপার। এখন মাথায় রাখতে হবে আমরা যে আই সমান সমান হচ্ছে ভি বাই আর করছিলাম, এখানে ভিটা কিন্তু বিভব ছিল না, এই ভিটা ছিল হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, তো আসেন হচ্ছে বিভব আর বিভব পার্থক্যের মধ্যে আমরা পার্থক্যটা দেখি। আচ্ছা, বিভব আর বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য, তো খেয়াল করে দেখেন আমাদের এই কি পরিমাণ যে আজকে এখানে নিয়ে আসতে আমাদের একটা পরিমাণ বিভব জমা হয়েছে, আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টে বিভব হচ্ছে VA। ঠিক আছে, এখন আপনি ধরেন সেম পরিমাণ কিউ চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসলেন, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ঠিক আছে, তো এই পয়েন্টে যদি নিয়ে আসেন তাহলে আমাদের বিভব জমা হচ্ছে VB পরিমাণ। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এই VA পয়েন্টে বিভব অবশ্যই বেশি হবে, কারণ সেটা এই পজিটিভ চার্জের বেশি কাছাকাছি, আর সেটা এটা কি আমাদের পজিটিভ চার্জের তুলনামূলক দূরে। ঠিক আছে, তাইলে এইখানে আমাদের শক্তি কম জমা হয়ে রয়েছে বিভব শক্তি, আর এখানে আমাদের বিভব শক্তি বেশি জমা হয়ে রয়েছে। ঠিক আছে, তো এই যে বিভব শক্তির যে দুইটা পয়েন্টে যে আমাদের একটা ডিফারেন্স বা হচ্ছে দুইটার মধ্যে যে পার্থক্যটা, এখন এই দুইটা পয়েন্টের মধ্যে যদি আমি কোনো একটা পরিবাহী তার লাগাই দিই, তাইলে দেখা যাবে হচ্ছে অধিক বিভব বা উচ্চ বিভব থেকে আমাদের নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে। যেমনটা হচ্ছে আমরা নরমালি জানি হচ্ছে যে প্রত্যেক বস্তু হচ্ছে সর্বনিম্ন বিভব শক্তি অবস্থায় থাকতে চায়। ঠিক আছে, তো এইখানে আলটিমেটলি কি হবে, এই যে VA পয়েন্টের যে বিভব আর VB পয়েন্টের যে বিভব, এইটার পার্থক্য হচ্ছে আমাদের বিভব পার্থক্য। ঠিক আছে, নরমালি হচ্ছে আমরা নোটেশনগুলো ওইভাবে ইউজ করি না বিভব আর বিভব পার্থক্যের মধ্যে, বাট আপনার নিজের বুঝতে হবে যে কোনটা আসলে বিভব আর কোনটা বিভব পার্থক্য। আমরা I সমান সমান হচ্ছে V বাই R যখন লিখি তখন মাথায় রাখতে হবে এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আর বিভব পার্থক্য হইতে হইলে আমাদের কি লাগবে, অবশ্যই দুইটা বিন্দু লাগবে, যে দুইটা বিন্দুর পার্থক্য আমরা চিন্তা করতেছি। এই দুইটা বিন্দু কোন দুইটা বিন্দু, এই যে রোধটা আছে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে এই বিটা। ঠিক আছে, এই হচ্ছে বিভব আর বিভব পার্থক্যের মধ্যে হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখন ওই যে যেটা দেখাইলাম সেটা হচ্ছে E সমান সমান হচ্ছে C into Q1 by D square সমান সমান হচ্ছে F by Q2। এটাকে আমরা বলছিলাম হচ্ছে, দেখেন এই F by Q2 এটা আমরা কই থেকে পাইছিলাম, আমাদের Q2 চার্জ বাইরে থেকে নিয়ে আসলে আমাদের F পরিমাণ ফোর্স তৈরি হতো, তাহলে একক চার্জকে যদি আমরা নিয়ে আসতাম বা এক কুলম্ব চার্জকে নিয়ে আসলে আমাদের F by Q2, এটাকে আমরা বলছিলাম হচ্ছে ট্রাবল ল। তো মাথায় রাখবেন যখন হচ্ছে আমরা এইখানে F এর একটা ভ্যালু আমরা পাইছিলাম না, Q1 Q2 by D square, আপনি যদি এই F এর জায়গায় Q1 Q2 by D square বসাই দেন তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা পাবেন। মাথায় রাখবেন যখন আপনি এই সূত্র লিখতেছেন তখন কিন্তু আমরা Q2 দিয়ে ভাগ করতেছি, Q2 ছিল হচ্ছে আমি বাইরে থেকে যে চার্জটা নিয়ে আসতেছিলাম, আর যখন আপনি এই সূত্র ইউজ করবেন না, এই সূত্র ইউজ করবেন তখন এখানে কিন্তু Q2 নাই, এখানে কিন্তু Q1 আছে। এই Q1 কোনটা ছিল, যেটা দিয়ে আমি তড়িৎ ক্ষেত্র তৈরি করছিলাম বা যেই চার্জের স্থির ছিল, যার তড়িৎ ক্ষেত্র নিয়ে আমরা কাজ করতেছিলাম। ঠিক আছে, তো সেটাই বললাম হচ্ছে কোনটা Q1 আর কোনটা Q2 সেটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তো আজকে হচ্ছে আপনাদের এই পর্যন্তই কাজ। তপনের বই হচ্ছে প্রথম দিকের 2-3 পেজ, 2-3 পেজ না 3-4 পেজ মনে হয় পড়ানো হয়েছে, একটু চেক করবেন, সমস্যাগুলো থাকতে বলবেন নেক্সট টাইম। ঠিক আছে, আর ঈদের আগে সম্ভবত হচ্ছে এটাই লাস্ট ক্লাস,
সবাইকে হচ্ছে ঈদ মোবারক। আর ঈদে কেনাকাটা করতে বেরোবেন না, বাসায় থাকেন। ঈদ ইনশাল্লাহ হচ্ছে আমরা নেক্সট বার ভালো মতো করবো।